শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমাদের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব সমাজকর্ম প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় একটা বিস্তারিত অধ্যায়। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো আমরা আজকে এখান থেকে শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বা সমাজকর্ম পদ্ধতিগুলোর মধ্যে আমরা আজকে আলোচনা করব ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে। পদ্ধতি বলতে কোনো কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার উপায়কে বোঝায়। সমাজকর্ম পদ্ধতি বলতে সমাজকর্মের লক্ষ্যার্জনের জন্য সমাজকর্মী কর্তৃক ব্যবহৃত পদ্ধতিকে বোঝায়। সনাতন সমাজকর্ম থেকে আধুনিক সমাজকর্মকে পৃথক অস্তিত্ব দিয়েছে পদ্ধতিভিত্তিক সমাজকর্ম। সমাজকর্মীগণ দুই ধরনের সমাজকর্ম পদ্ধতি তার পেশাগত কাজে প্রয়োগ করে থাকেন। ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মের তিনটি মৌলিক ও তিনটি সহায়ক পদ্ধতি ব্যবহার করা হয়। সমাজকর্মীরা তাদের পেশাগত কাজে সমাজকর্মের যে পদ্ধতিগুলো প্রয়োগ করে থাকেন সেগুলো এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো আজকে আমরা আলোচনা করব ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমরা ধারণা নিতে হবে সমাজকর্ম পদ্ধতিটা কি। সমাজকর্ম পদ্ধতি হচ্ছে সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভের জন্য আমাদের পদ্ধতি কি এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। বা পদ্ধতি এসেছে ইংরেজি মেথড শব্দ থেকে। পদ্ধতি শব্দটি এসেছে ইংরেজি মেথড শব্দ থেকে। আর এই মেথড শব্দটি সৃষ্টি হয়েছে গ্রিক শব্দদ্বয় মেটিয়া এবং হডোস থেকে। গ্রিক শব্দ মেটা শব্দের অর্থ হলো উইথ এবং হডোস শব্দের অর্থ হলো ওয়ে বা পথে। সুতরাং উৎপত্তিগত অর্থে মেথড বলতে বোঝায় কোনো কাজ সুশৃঙ্খল উপায়ে করার পন্থা বা উপায়, অর্থাৎ কোনো কাজ সুশৃঙ্খল ও পরিকল্পিত উপায়ে করার জন্য যে পন্থা অবলম্বন করা হয় তাই মেথড বা পদ্ধতি। এইচবি ট্র্যাকারের মধ্যে ট্র্যাকার পদ্ধতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, পদ্ধতি হলো কোনো লক্ষ্যার্জনের একটি সচেতন প্রক্রিয়া এবং সুপরিকল্পিত উপায়। বাহ্যিক দিক হতে এটি একটি কর্ম সম্পাদন প্রক্রিয়ার বা উপায় হিসেবে প্রতীয়মান হলেও এর অন্তরালে রয়েছে সুবিন্যস্ত ও সুসমন্বিত জ্ঞান, দক্ষতা এবং উপলব্ধি ও সুনির্দিষ্ট কর্মনীতি। রেক্স স্কেটমোর এর মতে পদ্ধতি হলো তত্ত্ব অনুশীলনের বিজ্ঞান এবং কলা উভয়ই। সুতরাং পদ্ধতি সম্পর্কে আলোচনার প্রেক্ষিতে বলা যায় কোনো কাজ সম্পাদনের জন্য সুশৃঙ্খল বৈজ্ঞানিক উপলব্ধি ও সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে যে পন্থা অবলম্বন করা হয় সাধারণভাবে তাকেই পদ্ধতি বলে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ পদ্ধতি হলো কার্য সম্পাদনের সুপরিকল্পিত উপায়। পদ্ধতির উপরোক্ত ধারণা থেকে বলা যায় যে যেসব কর্মপন্থা বা কর্মপ্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও নীতিমালা সমাজের সমস্যাগ্রস্ত ব্যক্তির, দল ও সমষ্টির সমস্যার সমাধানে প্রয়োগ করা হয় সেসব সুশৃঙ্খল ও বৈজ্ঞানিক কর্মপ্রক্রিয়াকে সমাজকর্ম পদ্ধতি বলে। ডক্টর আলী আকবরের মতে পদ্ধতি হচ্ছে সচেতন প্রক্রিয়া, সুনির্দিষ্ট লক্ষ্যার্জনের একটি সুপরিকল্পিত উপায়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সমাজকর্ম পদ্ধতি হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য সচেতন ও পরিকল্পিত উপায়। এর মাধ্যমে সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অর্থাৎ যেসব সচেতন ও পরিকল্পিত উপায় অবলম্বন করে সমাজকর্মীরা তাদের পেশাগত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন সেগুলি হচ্ছে সমাজকর্ম পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্রথমে বলেছি যে আজকে আমরা আলোচনা করব সমাজকর্ম পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্ম। তো ব্যক্তি সমাজকর্ম কি? ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের অন্যতম একটি মৌলিক পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে ব্যক্তির সমস্যার সমাধান দেওয়া হয়। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে কেন্দ্র করে এই পদ্ধতি গড়ে ওঠে। সমাজকর্মের পদ্ধতিগুলোর মধ্যে ব্যক্তি সমাজকর্মই পদ্ধতি সবচেয়ে প্রাচীন পদ্ধতি। 1920 থেকে 1930 সালের মধ্যে ব্যক্তি সমাজকর্ম নির্দিষ্ট জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ হয়ে বিকাশ লাভ করে, যার উদ্দেশ্য ছিল ব্যক্তি তার সমস্যা এবং সামঞ্জস্য বিধান সম্পর্কে উপলব্ধি করা। সাধারণভাবে বলা যায় যে ব্যক্তি সমাজকর্ম হলো সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তির
সমস্যাগ্রস্ত ব্যক্তি সুপ্ত প্রতিভা, দক্ষতা ও ক্ষমতার বিকাশ সাধন করে। নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ব্যক্তিকে এমনভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করা হয় যাতে সে নিজেই নিজের নিজের সমস্যা নিজেই কার্যকরভাবে মোকাবেলা করার সুষ্ঠু ও যথাযথ সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম হয়। ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে ওয়াল্টার ফ্রিডল্যান্ডার তার বিখ্যাত গ্রন্থ কনসেপ্ট অফ মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে বলেছেন, ব্যক্তি সমাজকর্ম এমন একটি পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে সে উন্নততর সম্পর্ক ও সামঞ্জস্য বিধানে সক্ষম হয়ে সুখী ও অর্থবহ জীবনযাপন করতে পারে। হেলেন প্যারিস পারম্যানের মতে ব্যক্তি সমাজকর্ম হল কোনো মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত এমন এক প্রক্রিয়া যা সমস্যাগ্রস্ত ব্যক্তির সামাজিক ভূমিকা পালন সংশ্লিষ্ট সমস্যাগুলি অধিকতর কার্যকরভাবে মোকাবিলা করতে সহায়তা করে থাকে। ব্যক্তি সমাজকর্মের জনক মেরি রিচমন্ড তার হোয়াট ইজ সোশ্যাল কেস ওয়ার্ক এই গ্রন্থে ব্যক্তি সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে ব্যক্তি সমাজকর্মের সেসব প্রক্রিয়ার সমষ্টি যেগুলো মানুষকে তার সামাজিক পরিবেশ এবং সমাজের অন্যান্য মানুষের সঙ্গে সচেতন ও কার্যকর সামঞ্জস্য বিধানের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। ওয়ার্নার ভোয়েম ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ব্যক্তি সমাজকর্ম হল সমাজকর্মের এমন একটি পদ্ধতি যা কোনো ব্যক্তির সামাজিক ভূমিকা পালনের ক্ষমতার উন্নয়ন, পুনরুদ্ধার বা সংরক্ষণের জন্য ব্যক্তি জীবনের মনস্তাত্ত্বিক দিকে হস্তক্ষেপ করে। সুতরাং উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে ব্যক্তি সমাজকর্ম ব্যক্তিকেন্দ্রিক সমস্যার সমাধানে একটি পদ্ধতি যার মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত প্রতিভার ক্ষমতার বিকাশ সাধন করে তাকে এমনভাবে সহায়তা করা হয় যাতে সে নিজের সমস্যা নিজেই মোকাবেলা করতে পারে এবং সুষ্ঠু কার্যকর সামাজিক সম্পর্ক বজায় রেখে সামাজিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে, অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তিকে পরিবেশের উপযোগী আচরণের সাহায্য করাই ব্যক্তি সমাজকর্মের প্রধান বা মূল উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম যে ব্যক্তি সমাজকর্ম কি বা ব্যক্তি সমাজকর্ম কাকে বলে। এখন আসলে আমরা জানি যে ব্যক্তি সমাজকর্ম উপাদান কি উপাদান নিয়ে ব্যক্তি সমাজকর্ম গঠিত। ব্যক্তি সমাজকর্ম এমন এক পদ্ধতি যার মাধ্যমে ব্যক্তিকে সমস্যামুক্ত হতে সাহায্য করা হয়। সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্ম কতিপয় সুনির্দিষ্ট উপাদানের সমন্বয়ে গঠিত। এই প্রসঙ্গে এইচ প্যাটম্যান বলেন, এ পারসন উইথ এ প্রবলেম কামস টু এ প্লেস হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্পস হিম বাই এ গিভেন প্রসেস। এই উক্তিটি বিশ্লেষণ করলে ব্যক্তি সমাজকর্মের 5টি উপাদান পাওয়া যায়, যাকে 5 পিস অফ সোশ্যাল কেস ওয়ার্ক নামে অভিহিত করা হয়। আমি আবারও বলছি, এদেরকে 5 পিস অফ সোশ্যাল কেস ওয়ার্ক নামে অভিহিত করা হয়। এগুলো হচ্ছে: 1. পার্সন বা ব্যক্তি হচ্ছে ক্লায়েন্ট বা সাহায্যার্থী। 2. প্রবলেম বা সমস্যা, এটা হচ্ছে মনোসামাজিক সমস্যা। প্লেস সমাজকর্ম প্রতিষ্ঠান। 4. প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা পেশাদার প্রতিনিধি হচ্ছে সমাজকর্মী। 5. প্রসেস হচ্ছে প্রক্রিয়া হচ্ছে সমস্যার সমাধান প্রক্রিয়া। আমি তোমাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, এই 5টা উপাদান হচ্ছে: পার্সন ক্লায়েন্ট বা সাহায্যার্থী, 2 প্রবলেম সমস্যা, আর এটা হচ্ছে মনোসামাজিক সমস্যা। 3 প্লেস যে সমাজকর্ম প্রতিষ্ঠান। 4 প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে পেশাদার প্রতিনিধি, এটা হচ্ছে সমাজকর্মী। তারপরে প্রসেস হচ্ছে প্রক্রিয়া বা সমস্যার সমাধান প্রক্রিয়া। এই প্রসঙ্গে বলা যায় কার সাহায্যের প্রয়োজন, হু ইজ নিডেড টু হেল্প, কেন প্রয়োজন, হোয়াই, কোথায় থেকে দেয়া হবে, ফ্রম হোয়ার, কার মাধ্যমে দেয়া হবে, থ্রো হো, কিভাবে দেয়া হবে, হাউ। এই প্রশ্নগুলোর আলোকে এই উত্তরগুলো যথাক্রমে দেয়া যায়: 1. পার্সন, 2. প্রবলেম, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, প্লেস, প্রসেস। ব্যক্তি সমাজকর্মের এই উপাদানগুলোর সংক্ষিপ্ত পরিচয় নিচে তুলে ধরা হলো। 1. ব্যক্তি। ব্যক্তি সমাজকর্মের প্রথম উপাদানে হচ্ছে ব্যক্তি বা পার্সন। ব্যক্তি সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যক্তি নিজে, কারণ ব্যক্তিকে কেন্দ্র করে মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি আবর্তিত হয়। সমাজকর্মের পরিভাষায়
ব্যক্তিকে সাহায্যার্থী বলা হয়ে থাকে। এক্ষেত্রে ব্যক্তির বৈশিষ্ট্যগুলো হলো: ১. সমস্যাগ্রস্ত ব্যক্তির প্রতিকূল পরিবেশের শিকার। ২. সমস্যাগ্রস্ত ব্যক্তি যে কোনো লিঙ্গ বা গোত্রের হতে পারে। ৩. ব্যক্তি স্বাভাবিক সামাজিক ভূমিকা পালনে অক্ষম ও অস্বাভাবিক আচরণকারী। ৪. সে স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী। ৫. সমস্যার সমাধান প্রার্থী। অর্থাৎ সমাজের অন্যান্য ব্যক্তি থেকে সাহায্যার্থীর পার্থক্য হলো মনোসামাজিক সমস্যার কারণে সে অস্বাভাবিক সামাজিক ভূমিকা পালনে অক্ষম। ২ নম্বর উপাদান হলো সমস্যা বা প্রবলেম। ব্যক্তি সমাজকর্মের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো সমস্যা, যার ভিত্তিতে ব্যক্তি সমাজকর্মে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্যার্থী হিসেবে চিহ্নিত করা হয়। ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলতে সাধারণত ওইসব প্রতিকূল পরিস্থিতিকে বোঝায় যা ব্যক্তির স্বাভাবিক ভূমিকা পালনে অন্তরায় সৃষ্টি করে। ব্যক্তি সমাজকর্ম সকল ধরনের সমস্যা নিয়ে কাজ করে না, শুধু ব্যক্তির বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে। এই সমস্যাগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে, যেমন এক অভ্যন্তরীণ বা মনস্তাত্ত্বিক সমস্যা, আর ২ নম্বর হচ্ছে বাহ্যিক সামাজিক সমস্যা। তবে সমস্যা যে প্রকারই হোক না কেন তা ব্যক্তিকে তার সমাজে কার্যকরী ভূমিকা পালনে সর্বদা বাধার সৃষ্টি করে থাকে। ব্যক্তি সমাজকর্মের ৩ নম্বর উপাদান হলো স্থান বা প্রতিষ্ঠান বা প্লেস। ব্যক্তি সমাজকর্মের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো স্থান বা প্রতিষ্ঠান বা এজেন্সি। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের স্থান হলো সুসংগঠিত পেশাগত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবে। এই ধরনের সমাজসেবী প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য থাকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় সমাজ কল্যাণ কর্মসূচির মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির চাহিদা পূরণে সহায়তা করা। অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির চাহিদা পূরণে সাহায্যদান প্রক্রিয়া অনুসরণ করা হয় তাই হলো এজেন্সি বা প্রতিষ্ঠান। ব্যক্তি সমাজকর্মী এজেন্সি দুই ভাগে বিভক্ত, যথা এক সরকারি এজেন্সি আর একটা হচ্ছে স্বেচ্ছাসেবী এজেন্সি। ৪ নম্বর উপাদান হলো পেশাদার প্রতিনিধি বা প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ। ব্যক্তি সমাজকর্মের চতুর্থ এবং একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পেশাদার প্রতিনিধি। সমাজকর্ম প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত ব্যক্তি, যিনি সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, কৌশল অনুশীলন করার মাধ্যমে ব্যক্তির সমস্যার সমাধানের চেষ্টা করবেন বা সমস্যা সমাধানে সক্ষম, যিনি সমাজকর্ম সম্পর্কে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে নিবেদিত প্রাণ এবং যিনি সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। ব্যক্তি সমাজকর্মে পেশাদার সমাজকর্মী সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, কেননা তার মাধ্যমে ব্যক্তি সমাজকর্মের যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হয়। প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি হিসেবে তিনি প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতি, আদর্শ, কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে ব্যক্তির সমস্যা সমাধানের ব্রতী হন। সর্বোপরি পেশাদার প্রতিনিধি একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, যিনি তার মক্কেলের সমস্যা সমাধানে সর্বতোভাবে চেষ্টা করে থাকেন বা সচেষ্ট থাকেন। পেশাদার প্রতিনিধিকে অবশ্যই সকল মক্কেলের প্রতি তিনি সমদৃষ্টিভঙ্গি অধিকারী এবং তিনি অবশ্যই মক্কেলের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদান করে থাকেন। ৫ নম্বর উপাদান হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া বলতে সমস্যা সমাধান প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। সাহায্যার্থী এজেন্সিতে আসার পরে থেকেই মূলত এই প্রক্রিয়া শুরু হয় এবং সমাধান, মূল্যায়ন ও অনুসরণ পর্যন্ত স্থায়ী থাকে। সমাজকর্মীর পরিভাষায় ব্যক্তিকে তার সমস্যা সমাধানের জন্য যে ধারাবাহিক কার্যপ্রণালী গ্রহণ করা হয় তাই হচ্ছে প্রক্রিয়া। একটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রতিনিধির মাধ্যমে ব্যক্তি সমস্যা সমাধানের জন্য ব্যক্তি কর্তৃক সমাজকর্মীর নিকট সাহায্য প্রার্থনার মাধ্যমে এ প্রক্রিয়ার সূচনা হয় এবং সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপ অনুসরণ করে ব্যক্তি সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে গড়ে তোলার মাধ্যমে এ প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন, সামাজিক ভূমিকা পালনে ক্ষমতা পুনরুদ্ধার এবং পরিবেশের সামঞ্জস্য বিধানের প্রচেষ্টা চালানো হয়। সমস্যা সমাধান প্রক্রিয়ায় ৫টি ধাপ রয়েছে, যেমন ১ মনোসামাজিক তথ্য সংগ্রহ, ২ সমস্যা নির্ণয়, ৩ সমাধান, ৪ মূল্যায়ন এবং ৫ হচ্ছে অনুসরণ। উপরে এতক্ষণ আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহের আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে এই প্রতিটি উপাদানের সমন্বয়ে ব্যক্তির সমস্যা সমাধানের প্রক্রিয়া চালানো হয়ে থাকে। তাই এগুলো কোনো একটিকে উপেক্ষা করে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া চালানো বা অনুশীলন করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানি ব্যক্তি সমাজকর্মের নীতিমালাগুলো কি কি। অন্যান্য সমাজকর্ম পদ্ধতির মতো
ব্যক্তি সমাজকর্ম একটি সুপরিকল্পিত ও সুশৃঙ্খল সমাধান প্রক্রিয়া। আর তাই ব্যক্তি সমাজকর্মে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যা সমাধান প্রক্রিয়া অনুশীলন করার জন্য সমাজকর্মীকে কিছু নিয়মনীতি মেনে চলতে হয়। এগুলোর ব্যক্তি সমাজকর্মের নীতিমালা হিসেবে বিবেচিত বা পরিচিত, অর্থাৎ যেসব নীতি বা কৌশল অবলম্বন করে সমাজকর্মী নির্দিষ্ট পন্থায় মক্কেল বা ব্যক্তিকে সমস্যা সমাধানে সহায়তা করে থাকে তাকে ব্যক্তি সমাজকর্মের নীতিমালা বলা হয়। এসব নীতিমালা সাহায্যকারী সেবা গ্রহণে আবেদন থেকে শুরু করে সমস্যা সমাধানের শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সমাজকর্মই অনুসরণ করে থাকে। ব্যক্তি সমাজকর্মে দুই ধরনের নীতি রয়েছে, যথা এক সাধারণ নীতি, দুই হচ্ছে ভিন্নধর্মী নীতি। সাধারণ নীতিমালা যেসব নীতিমালা ব্যক্তির সমস্যার সমাধানে অবশ্যম্ভাবীভাবে অনুসরণ করা হয় থাকে তাই ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিমালার অন্তর্ভুক্ত। ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিমালাগুলো হচ্ছে: 1 গ্রহণ নীতি, 2 যোগাযোগ নীতি, 3 অংশগ্রহণ নীতি, 4 ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ নীতি, 5 আত্মনিয়ন্ত্রণ নীতি, 6 গোপনীয়তা নীতি এবং 7 আত্মসচেতন নীতি। গ্রহণ নীতি কি? গ্রহণ নীতি ব্যক্তির সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ নীতি। একজন সাহায্যার্থীকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার মর্যাদা ও গুরুত্ব দিয়ে গ্রহণ করাকে ব্যক্তি সমাজকর্মের গ্রহণ নীতি বলা হয়। সাহায্যার্থী যদি সমাজকর্মীর কাছে এসে বুঝতে পারে সমাজকর্মী তাকে আন্তরিকভাবে গ্রহণ করে, তার সমস্যার গুরুত্ব সহকারে দেখে, তাহলে সমস্যার সমাধান সহজ হয়। ব্যক্তি সমাজকর্মের গ্রহণ নীতি যথাযথ অনুসরণ করলে সাহায্যার্থীর মধ্যে যাবতীয় হতাশা, উৎকণ্ঠা, ভয়, উদ্বেগ এবং নিরাপত্তাজনিত ভয় দূর হয় এবং তার মধ্যে আত্মবিশ্বাস সঞ্চারিত হয়। ফলে সমাজকর্মী সাহায্যার্থীর মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়, যা ব্যক্তির সমস্যার সমাধানে সমাজকর্মীর পক্ষে সমস্যার প্রাথমিক মূল্যায়ন করা সহজতর হয়ে যায়। ব্যক্তি সমাজকর্মের সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে এই সম্পর্ককে রেপো বলা হয়ে থাকে। তাই বলা যায়, রেপো বা পেশাগত সম্পর্ক যত গভীর হবে, ব্যক্তির সমস্যার সমাধান তত সহজ ও দ্রুততর হবে। 2 নম্বর নীতি হচ্ছে যোগাযোগ নীতি। যোগাযোগ বলতে সাধারণত তথ্য বিনিময়কে বোঝায়, কিন্তু সমাজকর্মে যোগাযোগ বলতে তথ্য বিনিময় সহ সমাজকর্মী ও মক্কেলের মাঝে ভাব, অনুভূতি এবং সমস্যা সংক্রান্ত চিন্তার বিনিময়কে বোঝায়। এর ফলে সাহায্যার্থী সমাজকর্মীর সাথে যুক্তিযুক্ত আলোচনার উৎসাহ বোধ করবেন। এই নীতি অনুসরণের ফলে উভয়কে বুঝতে পারে। যোগাযোগ নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো, এই নীতি গ্রহণের ফলে সাহায্যার্থী ও তার যাবতীয় ধ্যান ধারণা, অনুভূতি, বিশ্বাস প্রভৃতি সম্পর্কে সঠিক তথ্য লাভ করে সমাজকর্মী ব্যক্তির সমস্যাকে সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হন। 3 নম্বর হচ্ছে অংশগ্রহণ নীতি। ব্যক্তি সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো অংশগ্রহণ নীতি। অংশগ্রহণ নীতি বলতে সমস্যা সমাধান প্রক্রিয়ার ব্যক্তির সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তার প্রতিক্রিয়া জানার প্রক্রিয়াকে বোঝায়। ব্যক্তি সমাজকর্মের মূল উদ্দেশ্য হলো ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে ব্যক্তিকে এমনভাবে সাহায্য করা যাতে সে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারে। কাজেই সমাজকর্মের সমস্যার সমাধান প্রক্রিয়ায় ব্যক্তির অংশগ্রহণ একান্ত অপরিহার্য। অংশগ্রহণ নীতি অনুশীলনের সাহায্যার্থীর আত্মবিশ্বাস ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রেরণা যোগায়। ব্যক্তি সমাজকর্মের এই নীতি অনুসরণের মাধ্যমে সমাজকর্মী ব্যক্তি সুপ্ত ক্ষমতা, চাহিদা, সামর্থ্য, দুর্বলতা, তার চিন্তা চেতনা, অনুভূতি প্রভৃতি জেনে ব্যক্তির সমস্যার সঠিক মূল্যায়ন করতে পারে। 4 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ নীতি। ব্যক্তি সমাজকর্ম বিশ্বাস করে যে সকল মানুষের শক্তি, সামর্থ্য, ক্ষমতা, যোগ্যতা, অনুভূতি, আবেগ, ব্যক্তিত্ব প্রভৃতি এক হতে পারে না। ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ নীতি অনুসরণের মাধ্যমে সমাজকর্মীর পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা এমন এক পথে পরিচালিত হয় যেখানে তিনি সাহায্যার্থীকে কীভাবে সাহায্য করা সম্ভব তার রূপরেখা তৈরি ও দিক নির্দেশনা লাভ করে থাকেন। ফলে সমস্যা সমাধান প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়। 5 নম্বর নীতি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ নীতি। আত্মনিয়ন্ত্রণ অধিকার দান ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ নীতি। সমস্যা সমাধান প্রক্রিয়ায় সাহায্যার্থীর নিজস্ব পছন্দ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার অধিকারই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ নীতি। সমস্যা সমাধান সিদ্ধান্ত গ্রহণে সাহায্যার্থীকে সক্ষম করে তোলায় এই নীতির মূল উদ্দেশ্য। তারপরে 6 নম্বর নীতি হচ্ছে গোপনীয়তা নীতি।
পেশাগত সম্পর্ক গভীর হওয়ার পর সাহায্যার্থী তার সমস্যা ও নিজের সম্পর্কে যেসব গোপন তথ্য প্রদান করে তা গোপন রাখার একান্ত প্রয়োজন। সমস্যা সমাধানের ক্ষেত্রে গোপন প্রকাশিত হবে না এমন প্রতিশ্রুতি পেলে সে অকপটেই তার সমস্যা সম্পর্কে বলতে পারে। আর এই নিয়মকে গোপনীয়তার নীতি বলে। এর ফলে সমস্যা সমাধান প্রক্রিয়া সহজ, সঠিক ও দ্রুততর হয়। 7 নম্বর হচ্ছে আত্মসচেতন নীতি। আত্মসচেতন নীতি সমাজকর্মীর সচেতনতার জন্য প্রয়োজন। সমাজকর্মী ব্যক্তি জীবনের চিন্তা চেতনায় সাহায্যার্থীর বিপরীত মতের অধিকারী হতে পারেন। এক্ষেত্রে তার আবেগ, অনুভূতি, ইচ্ছা, অনিচ্ছা, পছন্দ অপছন্দের ক্ষেত্রে তাকে পেশাগত মূল্যবোধের প্রতি খেয়াল রেখে নিরপেক্ষতা বজায় রাখতে হয়, নতুবা মূল লক্ষ্য ব্যাহত হয়। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে উল্লেখিত নীতিগুলোর যথাযথ অনুসরণের মাধ্যমে একজন সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তি ও তার সমস্যা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জ্ঞান লাভ করবেন, তার সমাধান প্রক্রিয়ায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। তাছাড়া সমস্যা সমাধান প্রক্রিয়ার এসব নীতিমালার উপর তার ব্যক্তি সমাজকর্মের সফলতা বহুলাংশে নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান প্রক্রিয়া। সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা বিজ্ঞানসম্মত উপায়ে সমাধান করার জন্য ব্যক্তি সমাজকর্মের একটি সমস্যা সমাধান প্রক্রিয়া রয়েছে। এই সমস্যা সমাধান প্রক্রিয়া অনুসরণ করে ব্যক্তির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানো হয়। সাথে সাথে এর মাধ্যমে ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে তার নিজের সমস্যা যাতে সে নিজেই সমাধান করতে পারে সে ব্যাপারে তাকে সক্ষম করে তোলা হয়। সাধারণত ব্যক্তি সমাজকর্মে বিজ্ঞানভিত্তিক যে প্রক্রিয়া অনুসরণ করে সমস্যাকে সমাধানের মক্কেলকে সহায়তা করা হয় তা ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে পরিচিত। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া ব্যাখ্যা দিতে গিয়ে হ্যারিস পার্লম্যান বলেছেন, ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া হলো সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া যেখানে সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ করা হয়, যা যে কোনো কার্যক্রমের ফলপ্রসূ চিন্তা ও অনুভূতির মৌলিক ভিত্তি। অন্যদিকে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কে ব্যক্তি সমাজকর্মে এই প্রক্রিয়া সম্পর্কে লিখেছেন, ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার ব্যক্তি বা পরিবারের অভিপ্রেত ইচ্ছা ও সামর্থ্যের বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে যথাযথভাবে সক্ষম করে তুলতে সর্বাত্মকভাবে সহায়তা করে থাকেন। উপর আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান একটি নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হয়, আর একটি সমস্যা সমাধানের জন্য ব্যক্তি সাহায্যার্থী হয়ে যখন এজেন্সিতে আসে তখন এই সমাজকর্মীরা তাকে গ্রহণ করে, তখন থেকে তার সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই প্রক্রিয়াটি 5টি স্তরে বিভক্ত, যেমন 1 মনোসামাজিক তথ্য সংগ্রহ, 2 সমস্যা নির্ণয়, 3 সমাধান, 4 মূল্যায়ন, 5 অনুসরণ। এগুলো হচ্ছে মনোসামাজিক তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ হচ্ছে সমাধান প্রক্রিয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, কারণ এই স্তরের সফলতার উপরই মূলত সঠিক সমাধান নির্ভরশীল। মক্কেল তার সমস্যার সমাধান এবং পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা এই স্তরের উদ্দেশ্য ও লক্ষ্য। এই সকল তথ্য পর্যালোচনা করে সমস্যা ও তার প্রকৃতি নির্ণয় করা হয়। হ্যারিস পার্লম্যান তার সোশ্যাল কেস ওয়ার্কে প্রবলেমস গ্রন্থে সমাজকর্মীর প্রতি তথ্য সংগ্রহের কিছু নির্দেশনা দিয়েছেন। এগুলো হচ্ছে 1 সমস্যার কারণ, বহিঃপ্রকাশ এবং পূর্বাবস্থা সম্পর্কে জানা, অর্থাৎ কোন পরিস্থিতিতে এবং কী অবস্থায় পরিপ্রেক্ষিতে সমস্যার উদ্ভব ও বিকাশ ঘটেছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা। 2 নম্বরে তিনি বলেছেন, সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত উদ্যোগ, অর্থাৎ সমস্যা সমাধানের সেবাগ্রহীতার চিন্তা ভাবনা এবং বাস্তবে যেসব প্রচেষ্টা সে নিজ উদ্যোগে গ্রহণ করেছে বা অন্য কোনো ব্যক্তির নিকট হতে সাহায্য হিসেবে গ্রহণ করেছেন কিনা বা গ্রহণ করে থাকলে তার প্রভাব কী এই বিষয়ে তথ্য সংগ্রহ করে। 3 নম্বরে তিনি বলেছেন, সমস্যা উপস্থাপনের প্রকৃতি, অর্থাৎ সমস্যা উপস্থাপন ভঙ্গি হতে সমস্যার মূল উৎস উদ্ঘাটনের প্রচেষ্টা চালানো। 4 নম্বর হচ্ছে সমস্যার প্রকৃত তাৎপর্য এবং মনোদৈহিক এবং সামাজিক কল্যাণের দিক হতে ব্যক্তি, পরিবার বা জনসমষ্টির উপর সমস্যার প্রতিক্রিয়া, প্রভাব এবং গুরুত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ ও অনুধাবন করা। 5 নম্বরে তিনি বলেছেন, প্রতিষ্ঠানের প্রকৃতি, ধরন এবং সমস্যা সমাধানের সাহায্যদান পদ্ধতি এবং অর্থাৎ সেবাগ্রহীতার সমস্যা সমাধানে প্রতিষ্ঠান কোন ধরনের সাহায্য দিতে সক্ষম এবং সমস্যার সঙ্গে এজেন্সি প্রদত্ত সেবার সাদৃশ্য রয়েছে কিনা তার তথ্য সংগ্রহ করা।
তারপরে তিনি বলেছেন আবার যে সেবাগ্রহীতা এজেন্সি থেকে কী প্রত্যাশা করে এবং কী ধরনের সমাধান চায় এবং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সেবাগ্রহীতার নিজের ভূমিকা কী রয়েছে বলে মনে করে ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট তথ্য নেওয়া প্রয়োজন। মনোসামাজিক তথ্য সংগ্রহের গুরুত্ব এতটাই বেশি যে এর সামান্য ত্রুটির কারণেও পুরো সমাধান প্রক্রিয়া বিনষ্ট হতে পারে। তাই সেবাগ্রহীতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু ভালোভাবে অনুধ্যান করে সমস্যার সমাধানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারপর 2 নাম্বারটা হচ্ছে ব্যক্তি সমস্যা নির্ণয়, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে সমাধান, তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে মূল্যায়ন।